আজকে আমরা পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 49 এবং প্রেসি 21 দেখব এবং তার সাথে সাথে বাংলার দুটো সারাংশ দেখব এবং একটা ইংলিশের রিপোর্ট দেখব। সেটা হচ্ছে কি, সেটা হলো লকডাউন ইয়েট ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ ক্রাউড ইন দি মার্কেট। মানে লকডাউন হয়েছে তার সত্ত্বেও বাজারে উপচে পড়া ভিড়, মানুষের সচেতনতার অভাব, সেই নিয়ে আমরা একটা রিপোর্ট দেখব। ঠিক আছে, তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে যুক্ত হয়ে যান। সেখানে আপনারা ডেলি বেসিকে যে রেগুলার টাস্কগুলো দেওয়া হচ্ছে সেইগুলো কিন্তু আপডেট পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্রসেসটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। কি বলছে দেখুন, এখানে ফার্স্ট লাইনটা কি বলেছে দেখুন। এখানে বলছে গ্রিনল্যান্ড নামে এক অতি শীতপ্রধান দেশ আছে। তাহলে এক অতি শীতপ্রধান দেশ আছে গ্রিনল্যান্ড নামে, এখানে কিন্তু আপনি সাবজেক্ট কিন্তু খুঁজে পাচ্ছেন না, তাই না? তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কিন্তু সেন্টেন্সটাকে শুরু করতে হবে। ঠিক আছে, সেইভাবে করছি, দেখুন কিভাবে করা হচ্ছে। এখানে দেয়ার ইজ আ এক্সট্রিমলি কোল্ড কান্ট্রি, মানে একটা এক্সট্রিমলি কোল্ড কান্ট্রি আছে, একটা অতি শীতপ্রধান দেশ আছে, কল্ড, যার নামটা হচ্ছে কি সেইভাবে লিখছি, কল্ড গ্রিনল্যান্ড, মানে যার নাম হলো গ্রিনল্যান্ড। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে যেহেতু আপনি এখানে সাবজেক্টটাকে খুঁজে পাচ্ছেন না, তাই আপনাকে কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে শুরু করতে হবে। ঠিক আছে, এবং বিষয়টা যেহেতু প্রেজেন্টে বলছে তাই আপনাকে প্রেজেন্টেই কিন্তু লিখতে হবে, সিম্পল প্রেজেন্টে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করা হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে করলাম? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলা হচ্ছে, ভালো করে বুঝবেন এই বিষয়টা কি বলছে। সেই স্থান বৎসরের মধ্যে 10 মাস কাল বরফে আচ্ছন্ন থাকে। দেখুন এই বিষয়টা, এইটুকুনি বিষয়টা আগে ফার্স্ট দেখুন কিভাবে করা হচ্ছে। কি সেই স্থান আচ্ছন্ন থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভে করতে হবে, আচ্ছন্ন থাকে, তাই না? সেইভাবে করা হচ্ছে দেখুন। কি দি প্লেস ইজ কভার্ড, মানে জায়গাটি আচ্ছন্ন থাকে, উইথ স্নো, বাই স্নো কিন্তু হবে না, যারা বাই স্নো লিখছেন হবে না, কিন্তু উইথ স্নো হবে। ঠিক আছে, তাহলে কি দি প্লেস ইজ কভার্ড উইথ স্নো, মানে জায়গাটা আচ্ছন্ন থাকে স্নো দিয়ে বা বরফ দিয়ে। কত সময় পর্যন্ত সেটা বলা হচ্ছে দেখুন, ফর 10 months ইন আ ইয়ার, মানে বছরের 10 মাস। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই পর্যন্ত বিষয় ক্লিয়ার হলো। কি এই স্থান বছরের মধ্যে 10 মাস কাল বরফে আচ্ছন্ন থাকে, কিভাবে করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভেই কিন্তু করতে হবে। ঠিক আছে, বাই দিয়ে লিখবেন না, উইথ দিয়ে লিখবেন। ক্লিয়ার হয়েছে? তারপর দেখুন কি বলছে, তথায় বৃক্ষাদি অতি বিরল, মানে সেখানে বৃক্ষাদি মানে বৃক্ষ অতি বিরল। তাহলে কি দি ট্রিজ আর ভেরি রেয়ার দেয়ার, এই তথায় মানে সেখানে, সেটাকে আমরা লাস্টে দিলাম। তাহলে কি দি ট্রিজ আর ভেরি রেয়ার দেয়ার, সিম্পল প্রেজেন্টে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? দি ট্রিজ আর ভেরি রেয়ার দেয়ার, মানে সেখানে বৃক্ষাদি মানে বৃক্ষ বা গাছপালা অতি বিরল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে? তারপরে দেখুন কি বলছে, সুতরাং তথাকার অধিবাসীরা বরফের দ্বারা গৃহ নির্মাণ করিয়া থাকে। দেখুন এই বিষয়টা কি বলছে, সেখানকার অধিবাসীরা, সুতরাং বলছে তাই আমি লিখলাম সো। ঠিক আছে, সুতরাং তথাকার অধিবাসীরা, তাহলে সাবজেক্টটাকে ফার্স্ট চুজ করুন। কি অধিবাসীরা, দি ইনহ্যাবিটেন্টস। ঠিক আছে, দি ইনহ্যাবিটেন্টস এটাকে হলো সাবজেক্ট, করে থাকে, তাহলে BUILD, বিল্ড হবে। অনেকে সেকেন্ড ফর্ম লিখে ফেলছেন, BUILT লিখে ফেলছেন, ওইভাবে না, ফার্স্ট ফর্ম দিয়ে করুন। ঠিক আছে, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনাইটে করছি। সো দি ইনহ্যাবিটেন্টস বিল্ড হাউসেস, মানে ইনহ্যাবিটেন্টসরা তাদের সেখানকার মানে বাসিন্দারা কি করে, বাড়ি বানায় উইথ স্নো। ঠিক আছে, উইথ স্নো বা আউট অফ স্নো দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই, উইথ স্নো দিয়েও করলেও হবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো কি ব্যাপারটা কিভাবে করছি। তাহলে কি হলো, সো দি ইনহ্যাবিটেন্টস বিল্ড হাউসেস উইথ স্নো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এইভাবে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে এই সেন্টেন্সটা করলাম, উপরের সেন্টেন্সটা কি করলাম, প্রেজেন্ট পারফেক্টে প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ করলাম, এবং তারপরের সেন্টেন্সটা কি করলাম, সেটা সিম্পল প্রেজেন্টে করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলছে আমরা যেমন মাটি দিয়া দেয়াল প্রস্তুত করি। তাহলে আমরা যেমন মাটি দিয়ে দেয়াল প্রস্তুত করি, এই বিষয়টা দেখুন কিভাবে করা হচ্ছে। জাস্ট অ্যাজ, আমরা যেমন মানে জাস্ট অ্যাজ, যেমন, জাস্ট অ্যাজ উই মেক। ঠিক আছে, জাস্ট অ্যাজ উই মেক ওয়ালস, যেমনটা আমরা দেওয়াল তৈরি করি উইথ ক্লে বা আউট অফ ক্লে। ঠিক আছে, জাস্ট অ্যাজ উই মেক ওয়ালস উইথ ক্লে। ঠিক আছে, বাই হবে না, আপনি উইথ লিখতে পারেন বা আউট অফ লিখতে পারেন। ঠিক আছে, তারপরে দেখুন, তাহারা তেমনই বরফের দেওয়াল করে, মানে তাহারা তেমনই বরফ দিয়ে দেওয়াল তৈরি করে। ঠিক আছে, সেরকমই, তাই কমা দিলাম, দিয়ে লিখছি কি দে মেক ওয়ালস, তারা দেওয়াল তৈরি করে উইথ আইস বা আউট অফ আইস। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হলো?
তারপরে দেখুন কি বলছে, এবং দেওয়ালের উপর বরফের খিলান করিয়া দেয়। দেখুন এই যে বরফের খিলান করিয়া দেয় এটাকে কিভাবে লিখছে দেখুন, অ্যান্ড এবং দে পুট আকেস অফ আইস, তারা বরফের খিলান তৈরি করে দেয় অন দি ওয়ালস, মানে দেওয়ালের উপর। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে করলাম। তাহলে দেখুন, জাস্ট অ্যাজ উই মেক ওয়ালস প্রেজেন্ট ইনডিফিনাইটে করছি, দে মেক ওয়ালস প্রেজেন্ট ইনডিফিনাইট করছি, দে পুট আকেস এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি বলছে এখানে। এখানে বলা হচ্ছে, আফ্রিকার কোনো কোনো স্থানে লোকে বড় বড় শাখার উপর কুটির নির্মাণ করিয়া বাস করে। আফ্রিকার কোনো কোনো স্থানে, দেখুন অ্যাট দি সাম পার্টস অফ আফ্রিকা লিখবেন, ইন দি সাম পার্টস অফ আফ্রিকা লিখবেন না, অ্যাট লিখবেন। ঠিক আছে, তাহলে কি অ্যাট সাম পার্টস অফ আফ্রিকা মানে আফ্রিকার কিছু কিছু স্থানে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার দেখুন তাহলে আফ্রিকার কোনো কোনো স্থানে কমপ্লিট হলো, তারপরে কারা কাজটা করে, লোকে। তাহলে সাবজেক্ট হিসেবে আপনাকে কি লিখতে হবে, পিপল লিখতে হবে। তাই লিখলাম পিপল মানে মানুষজন বা লোকে, লিভ বাস করে, বাই মেকিং কটেজেস মানে কুটির তৈরি করে বাস করে, কোথায়, অন দি লার্জ ব্রাঞ্চেস অফ দি ট্রিজ মানে গাছের বড় বড় শাখায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে। আবার দেখুন বিষয়টা ক্লিয়ার করে নিন, অ্যাট সাম লিখবেন, অ্যাট লিখবেন, ইন লিখবেন না, অ্যাট সাম পার্টস অফ আফ্রিকা মানে আফ্রিকার কোনো কোনো স্থানে পিপল লিভ, এখানে সাবজেক্ট হিসেবে পিপল মানুষের কথা লোকের কথা বলা হয়েছে, তাই সাবজেক্ট হিসেবে পিপল লিখলাম। পিপল লিভ বাই মানে পিপলরা বাস করে, প্রেজেন্ট ইনডিফিনিট লিখছি, পার্টিসিপেল করেই লিখছি। পিপল লিভ বাই মেকিং কটেজেস মানে মানুষজন কটেজেস তৈরি করে বাস করে, কোথায় বাস করে সেটা লিখছি দেখুন এই হিসেবে, অন দি লার্জ ব্রাঞ্চেস অফ দি ট্রিজ, কমপ্লিমেন্ট হিসেবে লিখলাম অন দি লার্জ ব্রাঞ্চেস অফ দি ট্রিজ। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা কিভাবে করা হলো। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে তাহাতে রাত্রিকালে তাহাদের হিংস্র জন্তুর ভয় থাকে না। দেখুন কিভাবে করা হচ্ছে, হিংস্র জন্তুর ভয় থাকে না, তাহাতে মানে তার ফলে, তাহলে অ্যাজ এ রেজাল্ট এর ফলে তাহাতে কোনো হিংস্র জন্তুর ভয় থাকে না। তাহলে সেই একইভাবে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে ইউজ করতে হবে, সাবজেক্ট এখানে পাওয়া যাচ্ছে না, তাই কি করলাম, দেয়ার ইজ নো ফিয়ার অফ, অনেকে ফ্রম লিখছে, দেখুন ফিয়ারের পরে কিন্তু সবসময় অফ হয়, ফিয়ারের পরে কিন্তু কখনোই ফ্রম হয় না। ঠিক আছে, এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপার। তাহলে ফিয়ারের পরে কিন্তু আপনাকে অফ লিখতে হবে। দেয়ার ইজ নো ফিয়ার অফ এনি ফিরোসিয়াস অ্যানিমাল অ্যাট নাইট মানে রাত্রে, তার ফলে রাত্রে কিন্তু কোনো হিংস্র জন্তুর ভয় থাকে না। দেয়ার ইজ নো ফিয়ার কোনো ভয় থাকে না, অফ এনি ফিউরিয়াস অ্যানিমাল কোনো হিংস্র জন্তুর থেকে অ্যাট নাইট রাত্রে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো, একদম সিম্পল প্রেজেন্টে লিখলাম, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে করলাম। আর একটা জিনিস মনে রাখবেন যে ফিয়ারের পরে কিন্তু সবসময় অফ হয়। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা। পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, এখানে বলছে চীন ও কাশ্মীরের কোনো কোনো স্থানে লোকে 12 মাসই নৌকায় বাস করে। দেখুন কিভাবে করা হচ্ছে, 12 মাস এই ব্যাপারটা আপনি রাউন্ড দি ইয়ার লিখতে পারেন, চীন ও কাশ্মীরের কোনো কোনো স্থানে, তাহলে অ্যাট সাম প্লেসেস অফ চায়না অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, অ্যাট সেই একইভাবে ইন না দিয়ে অ্যাট লিখতে হবে, অ্যাট সাম প্লেসেস অফ চায়না অ্যান্ড কাশ্মীর। ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে কারা বাস করে, লোকেরা, তাই সাবজেক্ট হিসেবে পিপল লেখা হলো, কি পিপল লিভ মানে মানুষজন বাস করে, কোথায়, নৌকা, ইন বোটস, কখন, রাউন্ড অল দি ইয়ার্স সারা বছর ধরে, 12 মাস ধরে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করছি। তাহলে দেখুন, অ্যাট সাম প্লেসেস অফ চায়না অ্যান্ড কাশ্মীর মানে চায়না এবং কাশ্মীরের কিছু কিছু জায়গায় পিপল সাবজেক্ট হিসেবে পিপল লেখা হলো, পিপল লিভ মানে মানুষজন বাস করে, ইন বোটস নৌকাতে, রাউন্ড অল দি ইয়ার্স মানে 12 মাস ধরে বা সারা বছর ধরে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিভাবে করা হয়েছে। তাহলে কিন্তু এখানে সেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই কিন্তু করা হয়েছে দেখুন। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, তাহলে এখানে বলছে আরব দেশে কোনো কোনো জাতির নির্দিষ্ট বাসস্থান নাই। এই পর্যন্ত আগে দেখুন, আরব দেশে কোনো কোনো জাতির নির্দিষ্ট বাসস্থান নাই। দেখুন জাতির বলতে আপনি নেশন না লিখে রেসেস লিখুন। ঠিক আছে, তাহলে সাম রেসেস অফ দি আরবিয়ান কান্ট্রি মানে আরব দেশের কোনো কোনো জাতির ডু নট হ্যাভ মানে নেই, ডু নট হ্যাভ আ ফিক্সড হ্যাবিটেশন মানে কি নেই, নির্দিষ্ট বাসস্থান নেই। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করলাম, প্রেজেন্ট ইনডিফিনাইটে করলাম। নেগেটিভ সেন্টেন্স, তারপরে দেখুন, তাহারা তাবু সঙ্গে করিয়া ঘুরে বেড়ায়, তার মানে কি তারা ঘুরে বেড়ায় মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। আপনি রোম লিখতে পারেন বা ওয়ান্ডারও লেখা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু মুভ রাউন্ড লিখবেন না। এখানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো কি কিন্তু আপনি ওয়ান্ডার বা রোম লিখতে পারেন। ঠিক আছে, তাহলে কি তাহারা তাবু সঙ্গে করিয়া ঘুরে বেড়ায়, তাহলে কি দে ওয়ান্ডার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখা হচ্ছে, দে ওয়ান্ডার তারা ঘুরে বেড়ায়, অ্যারাউন্ড উইথ টেন্ট, ওয়ান্ডার অ্যারাউন্ড মানে তারা ঘুরে বেড়ায়, উইথ টেন্টস TENTS তারা তাবু সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরের লাইনটা কি বলছে দেখুন,
এবং যখন যেখানে সুবিধা পায় তখন সেখানে তাঁবু খাটাইয়া বাস করে। এই বিষয়টা একটু সেন্সটাকে ধরবেন কি, দেখুন কিভাবে করা হচ্ছে, অ্যান্ড লিভ এবং বাস করে, এই যে দে, এই দেটাকেই কিন্তু এখানে রেফার করা হচ্ছে সাবজেক্ট হিসেবে। তাহলে দে লিভ, তারা বাস করে, কিভাবে বাস করে, বাই পিচিং টেন্টস মানে তাঁবু খাটিয়ে, হোয়ার এভার দে ফিল কমফোর্টেবল, যেখানে তারা কমফোর্টেবল বোধ করে, যেখানে তারা সুবিধা বোধ করে, তার মানেই হচ্ছে যেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করছি? তাহলে বিষয়টা আরেকবার লক্ষ্য করুন কিভাবে বলা হচ্ছে এখানে, সাম রেসেস অফ দি অ্যারাবিয়ান কান্ট্রি, মানে অ্যারাবিয়ান কান্ট্রির কিছু জাতি, তারা তাদের কি ডু নট হ্যাভ অ ফিক্সড হ্যাবিটেশন, তাদের কোনো ফিক্সড হ্যাবিটেশন নেই, মানে নির্দিষ্ট বাসস্থান নেই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে কি বলছে, দে ওন্ডার অ্যারাউন্ড উইথ টেন্টস, তারা তাঁবু নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়। অ্যান্ড লিভ, এই লিভ কিন্তু দেখে রেফার করছে, অ্যান্ড লিভ বাই পিচিং টেন্টস, এবং তাঁবু খাটিয়ে বাস করে কোথায়, হোয়ার এভার দে ফিল কমফোর্টেবল, যেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে এখানে করা হলো। তাহলে আমাদের এই যে ট্রান্সলেশন প্রসেসটা আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। আপনাদের যদি মনে হয় যে এখনো প্রবলেম হচ্ছে, তাহলে আপনারা ক্লাসটাকে আবার প্রথম থেকে দেখুন, তাহলেই কিন্তু আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের পরবর্তী টাস্ক দেখুন কি ছিল, একটা প্রেসি ছিল। এই প্রেসিটাকে ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে ভালো করে প্রতিদিনকার মতো পড়ুন, তারপর আমরা চেষ্টা করছি কি বলেছে মানেটা বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, পড়েছেন, বুঝতে পারছেন, দেখুন কি বলছে এখানে, ইন দি বিগিনিং অফ দি 13th সেঞ্চুরি, মানে 13th সেঞ্চুরির বিগিনিংয়ে ইউরোপ ফার্স্ট বিগ্যান টু হিয়ার, ইউরোপ প্রথম শুনতে শুরু করে অ্যাবাউট দি টার্টনস, মানে টার্টনস যে জাতি, তাদের কথা কিন্তু ইউরোপ প্রথম শুনতে শুরু করে ইন দি বিগিনিং অফ 13th সেঞ্চুরি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন এই টার্টনসটা কারা, এটা বলছে হু কেম ফ্রম দি ফার ইস্ট অফ এশিয়া, যারা এশিয়ার ফার ইস্ট থেকে, অনেক ইস্ট থেকে, পূর্ব থেকে কিন্তু তারা এসছে। ঠিক আছে, দে ওয়্যার ওয়ান্ডারিং পিপল, তারা কিন্তু ওয়ান্ডারিং পিপল, এখানে সেখানে ঘুরে বেড়ায় এরকম পিপল, যাযাবর জাতীয় মানুষ। হু ডিড নট কাল্টিভেট, যারা কাল্টিভেট করতো না ল্যান্ড, তারা চাষ করতো না। বাট লিভড, কিন্তু বাস করতো, বেঁচে থাকতো কিভাবে, বাই ওয়ার অ্যান্ড প্ল্যান্ডার, যুদ্ধ করে এবং প্ল্যান্ডার করে, মানে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে কিন্তু লুণ্ঠন করে কিন্তু তারা বেঁচে থাকতো। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, সেভেজ ইন দেয়ার হ্যাবিটস, তারা হ্যাবিটসে কিন্তু তাদের যে অভ্যাস, সেই অভ্যাসের দিক থেকে তারা কিন্তু বর্বর ছিল। ঠিক আছে, দিস টেরিবল ওয়ারিয়ার্স, এই ভয়ঙ্কর যোদ্ধারা, মাউন্টেড অন দেয়ার হার্ডি পনিস, মাউন্টেড মানে হচ্ছে ঘোড়ায় চড়াকে মাউন্টেড বলা হয়, এখানে পনিস মানে টাট্টু ঘোড়া, তারা কিন্তু পনিসে মানে পনিতে চড়ায় কিন্তু তারা খুব কি ছিল, অধ্যাসিত ছিল। ঠিক আছে, বোঝা গেল, সবার ছিল। তারপরে দেখুন কি বলছে, ওয়ার সুইপিং ওয়েস্টওয়ার্ডস, তারা ছড়িয়ে পড়েছিল ওয়েস্টওয়ার্ডে, মানে পশ্চিম দিকে, আন্ডার দেয়ার চিফ চেঙ্গিস, মানে তাদের যে চিফ চেঙ্গিস, সেই চেঙ্গিসের আন্ডারে কিন্তু লিডারশিপে কিন্তু তারা পশ্চিমে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন কি বলছে, ইন দি নর্থ, উত্তরে, ওয়ান হর্ড অফ দেম, তাদের যে দল উত্তরে, তাদের সেই দলটা ওভাররান দি ইস্ট অফ রাশিয়া, তাহলে রাশিয়ায় রাশিয়ার মানে ইস্ট অফ রাশিয়া, রাশিয়ার ইস্টে কিন্তু তারা কি করে ছড়িয়ে পড়ে, তাদের আরেকটা দল উত্তরে। ঠিক আছে, তারপরে কি বলছে, ওয়াইল ইন সাউথ, মানে সাউথে, অ্যানাদার হর্ড ক্যাপচার্ড বাগদাদ, মানে সাউথে তাদের যে আরেকটা দল সেটা কি করে, ক্যাপচার্ড বাগদাদ, বাগদাদ দখল করে। অ্যান্ড দেয়ার গ্রেট কিং কুবলাই খান রিন্ড ফ্রম পিকিং টু দি কাস্পিয়ান, মানে তাদের যে আরেকটা যে দলের যে নেতা, সে কুবলাই খান, সে কিন্তু শাসন করতো, রেইন করতো, মানে নতুন রাজা হয়েছিল বা নতুনভাবে রাজত্ব করা শুরু করেছিল, কোথা থেকে কোথায় পর্যন্ত, পেকিং থেকে কাস্পিয়ান পর্যন্ত। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, দি টার্কস অলসো ওয়্যার স্প্রেডিং অ্যাক্রস ফ্রম এশিয়া মাইনর ইন্টু বালকানস, মানে টার্কসরা কি করে, তাদের যে ছড়িয়ে পড়াটা কোথায়, এশিয়া মাইনর থেকে বালকানস পর্যন্ত নিয়ে যায়। অ্যান্ড ক্যাপচার্ড কনস্টান্টিনোপল ইন 1453, ঠিক আছে, কনস্টান্টিনোপল 1453-তে তারা ক্যাপচার করে ফেলে। দি আরবস হু হ্যাড লং হেল্ড নর্থ আফ্রিকা, যারা কিনা অনেকদিন ধরে বাস করতো নর্থ আফ্রিকায়, তাদের দখলে ছিল নর্থ আফ্রিকাটা, যে সমস্ত আরবদের, তারা কি করে ক্রসড ইন্টু স্পেন আর জিব্রাল্টার, মানে জিব্রাল্টার স্পেন তারা ক্রস করে, এই বিষয়টা বললো। দাস, এইভাবে ইউরোপ ওয়াজ রেন্ট ইন বাই আ সেমিসার্কেল অফ ফিয়ার্স পিপল, মানে কি, মানে হচ্ছে দাস, এইভাবে ইউরোপকে ভয়ঙ্কর মানুষের একটি অর্ধাবৃত্ত দ্বারা রাজত্ব করা হয়েছিল।
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কি বলতে চাইছে, টার্টনস, টার্কস, এই যে আরবিয়ানস, এরা কিন্তু বিষয়টাকে ক্যাপচার করছে। তাহলে আপনি যখন ভালো করে পড়ছেন কি বুঝতে পারছেন, এখানে কিন্তু একটা হিস্ট্রি বলা হচ্ছে যে কিভাবে টার্টনসের দ্বারা বা কিভাবে বিভিন্ন জাতির দ্বারা ইউরোপ ক্যাপচার হয় সেই বিষয়টাই কিন্তু বলা হচ্ছে, তাই না? তার মানে কি, তার মানে এখানে বলতে চাইছে যে যদি আপনি সংক্ষিপ্ত আকারে এটাকে বলতে চান, তাহলে এখানে বলতে হবে যে কি জন্মগত দিক থেকে বা জন্মগতভাবে টার্টনসরা কিন্তু কি ছিল, বর্বর জাতি ছিল, এবং তারা কি এক্সট্রিম ওয়ারিয়র্স ছিল, ঠিক আছে, এবং তারা তাদের প্ল্যান্ডারিং এর মাধ্যমে কিন্তু তাদের জীবন ধারণ করতো। এবারে চেঙ্গিস খান, এবার আমরা দুটো নাম নেবো, চেঙ্গিস খান আর কুবলা খান, এদের লিডারশিপে, এদের নেতৃত্বে তারা কি করেছিল, তারা প্রায় ইউরোপের সমস্ত অংশই, এই আমরা উত্তর পশ্চিম দক্ষিণ এইসব আর কিছু বলবো না, আমরা কি বলবো যে ইউরোপের প্রায় অনেকটাই অংশ তারা দখল করে ফেলেছিল। এমনকি আরবিয়ানস যারা, তারাও তাদের জায়গা ছেড়ে এবং টার্কস যারা, তারাও তাদের জায়গা ছেড়ে তাদের যে ডোমিনিয়ন্স, তাদের যে স্থায়িত্ব, তাদের যে সাম্রাজ্য, সেটা কিন্তু ইউরোপ পর্যন্ত বিস্তৃত করেছিল। এই বিষয়টাই কিন্তু এই বিষয়টার মধ্যে বললো, তাই না? তাহলে দেখুন আমরা কিভাবে এর একটা ফার্স্ট সুইটেবল টাইটেল দিলাম কি, হিস্ট্রি অফ ক্যাপচারিং ইউরোপ। তাহলে তাহলে আমরা এর আনসারটা কিভাবে করছি একটু লক্ষ্য করুন ভালো করে, কিভাবে করা হচ্ছে এর আনসারটা ভালো করে লক্ষ্য করুন। কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে বাই বার্থ, মানে জন্মগতভাবে, টার্টনস ওয়্যার সাভেজ অ্যান্ড এক্সট্রিম ওয়ারিয়র্স, মানে টার্টনসটা ছিল কি সাভেজ ছিল, বর্বর ছিল, অ্যান্ড এক্সট্রিম ওয়ারিয়র ছিল, মানে বিশাল একটা যোদ্ধা ছিল, ঠিক আছে। অ্যান্ড এবং লিভড বাই প্ল্যান্ডারিং, মানে তারা লুণ্ঠন করেই তাদের জীবন ধারণ করতো, ঠিক আছে। আন্ডার দি লিডারশিপ অফ চেঙ্গিস খা অ্যান্ড কুবলা খা, মানে চেঙ্গিস খা এবং কুবলা খা এদের নেতৃত্বাধীনে দে কনকোয়ার্ড অলমোস্ট দি হোল ইউরোপ, তারা প্রায় সমস্ত ইউরোপকে তাদের দখলে নিয়ে আসতে পেরেছিল, ঠিক আছে। ইভেন দি আরবিয়ানস অ্যান্ড দি টার্কস স্প্রেড দেয়ার ডমিনেন্স ইন ইউরোপ, এমনকি আরবিয়ানস থেকে শুরু করে টার্কস, তারাও কিন্তু তাদের ডমিনেন্সটাকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত করেছিল, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কিভাবে করতো, যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে তারা বারংবার বিষয়টাকে পড়বেন, পড়ার পরে আপনি থরলি যখন পড়ছেন 4বার 5বার, যখন যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ পড়ে যাচ্ছেন, পড়ার পরে আপনার মধ্যেই কিন্তু একটা ব্রেন ম্যাপ রেডি হবে। সেই ব্রেন ম্যাপ অনুযায়ী আপনি ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেবেন, এবং তারপরে যে বিষয়টা বুঝলেন সেই বিষয়টাকে আপনি নিজের ভাষায় নিজের ব্রেন ম্যাপ অনুযায়ী কিন্তু সংক্ষেপে লিখবেন, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এই প্রেসি প্যাসেজটা কমপ্লিট হলো। পরবর্তী আমাদের যে সারাংশ প্যাসেজটা ছিল সেটা দেখুন কি বলছে এখানে, বাংলায় লেখা আছে, এটা আর পড়ে মানে বোঝানোর দরকার নেই, জাস্ট কি বলতে চাইছে আপনারা ভালো করে পড়ে নিন, পড়ে মানে বুঝুন, তারপর আমি চেষ্টা করছি কি বলছে এর মানেটা বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। বুঝতে পেরেছেন কি বলতে চাইছে এখানে? এখানে তাহলে কি বলছে, এখানে বলছে কি যে ইতিহাসের লক্ষ্যটা কি, ইতিহাসের মাধ্যমে ইতিহাস এবং উপন্যাসের মধ্যে ফারাকটা কি, বা ইতিহাস বা গল্পের মধ্যে ফারাকটা কি, সেটাই কিন্তু এখানে বলতে চাইছে, যে ইতিহাস কিন্তু গল্প বা উপন্যাসের মতো নয়। ইতিহাস কি, ইতিহাস হলো সভ্যতা বিবর্তনের উপন্যাস, তাই না? এবং ইতিহাস আর গল্পের মধ্যে যে বিস্তর ফারাক, সেই ফারাক অনুযায়ী কি বলা হয়, যে ইতিহাস গল্পের মতো কিন্তু মনোরঞ্জক নয়। ইতিহাস কি করে, ইতিহাস সভ্যতার যে উত্থান পতন, সেই উত্থান পতনের কিন্তু অতীতকালের যে কল্পনা, মানে গল্পের মতো যে কল্পনার যে বিষয়, সেই কল্পনার বিষয় থেকে কিন্তু বেরিয়ে এসে সে কি করে অতীতের যে সভ্যতার উত্থান পতন সেইগুলোকেই কিন্তু সে সাক্ষ্য দেয়, এবং অতীতের যে জ্ঞান, অতীতের বাস্তবায়িত যে জ্ঞান, সেই জ্ঞানকেই কিন্তু সে বর্তমান ভবিষ্যতের মধ্যে একটা সুগম, বর্তমান এবং ভবিষ্যতের পথকে সুগম করার কিন্তু একটা লক্ষ্য তার মধ্যে, ইতিহাসের মধ্যে থাকে। এই বিষয়ে কিন্তু এই বিষয়টার মধ্যে পুরোটা বললো, ঠিক আছে, তাই না? তাহলে দেখুন আমরা ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দিচ্ছি, কিভাবে দিচ্ছি দেখুন, ইতিহাস সভ্যতার বিবর্তনের উপন্যাস, ঠিক আছে। ইতিহাস কোনো কল্পনাযুক্ত উপন্যাস নয়, ইতিহাস কি সভ্যতার বিবর্তনের উপন্যাস, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আনসারটা কিভাবে লিখছে একটু ফলো করুন ভালো করে। এখানে বলা হচ্ছে দেখুন, ইতিহাস ও গল্পের মধ্যে বিস্তর ফারাক, ঠিক আছে, বা ইতিহাস ও উপন্যাসের মধ্যে বিস্তর ফারাক। ইতিহাস গল্পের মতো মনোরঞ্জক না হলেও তা অতীতের বহু সভ্যতার উত্থান পতনের সাক্ষ্য বহন করে, ঠিক আছে। ইতিহাস কিন্তু মনোরঞ্জক নয়, ইতিহাস মনোরঞ্জন করে না গল্পের বা উপন্যাসের মতো। এটা কি করে, এটা করে কি, অতীতের কল্পনামুক্ত বহু সভ্যতার উত্থান পতনের সাক্ষ্য বহন করে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখুন, অতীতের অর্জিত জ্ঞানকে বাস্তবায়িত করে বর্তমান ও ভবিষ্যতের পথকে সুগম করা ইতিহাসের মূল লক্ষ্য, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কিভাবে করা হলো এখানে, তাহলে আপনারা যেভাবে ইংলিশ বেসিক করছেন সেভাবেই কিন্তু বাংলা সারাংশ করবেন, ঠিক আছে। তাহলে আমাদের এই বাংলার এই যে সারাংশ প্যাসেজটা এখানে কমপ্লিট করলাম। পরবর্তী আমাদের হোম টাস্কটা কি ছিল দেখুন, একটা ইংলিশ রিপোর্ট দেওয়া ছিল কি, লকডাউন, তবুও লকডাউনের মধ্যে মানুষের সচেতনতার অভাব, তারা বাজার ঘাটে ভিড় করছে, সেই নিয়ে একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন আমরা কিভাবে এটাকে করেছি। ফার্স্ট একটা টাইটেল দিলাম কি, ক্রাউড ওভারফ্লোয়িং ইভেন ইন লকডাউনের মধ্যেও ক্রাউডের ওভারফ্লো হচ্ছে, মানুষের উপচে পড়া ভিড় হচ্ছে, ল্যাক অফ
অ্যাওয়ারনেস, সেটা কি না কি, সেটা হচ্ছে একটা সচেতনতার অভাব। ঠিক আছে, এইভাবে আমরা টাইটেলে দিলাম, তারপরে রিপোর্টের যে ফরম্যাট সেটা মেনটেন করলাম। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা একদম সংক্ষেপে পুরো রিপোর্টের মূল বিষয়বস্তুটা এর মধ্যে দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে দেখুন কি বলছে, এখানে বলছে প্যান্ডেমিক অ্যাপিয়ার্স টু বি এক্সারবাটেড অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, মানে মহামারী কিন্তু সারা বিশ্ব জুড়ে কিন্তু বাড়ছে। লকডাউন ইজ গোয়িং অন অ্যাক্রস দি কান্ট্রি, লকডাউন সারা দেশ জুড়ে চলছে। ইয়েট দি ক্রাউড ইজ নট গোয়িং টু বি ব্রট আন্ডার কন্ট্রোল, কিন্তু তবুও ক্রাউডকে কিন্তু আন্ডার কন্ট্রোলে আনা যাচ্ছে না। ঠিক আছে, কন্ট্রোলে আনা যাচ্ছে না। ফর দি ফার্স্ট 2 days, প্রথম দুদিন, হাউ এভার মেনি কেপ্ট দ্যামসেলভস আন্ডার হাউস অ্যারেস্ট, মানে প্রথম দুদিন যে লকডাউন ছিল সেই লকডাউনে কিন্তু অনেকে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল, হাউস অ্যারেস্টে তারা ছিলেন। বাট কিন্তু অ্যাজ দি ডেজ গো বাই, যতদিন বাড়ছে দি টেন্ডেন্সি অফ পিপল টু লিভ দেয়ার হোমস ইজ ইনক্রিজিং, তত কি হচ্ছে, মানুষের বাইরে যাওয়ার প্রবণতা বা ঘর ছাড়ার প্রবণতা কিন্তু বাড়ছে। ঠিক আছে, তারপরে দেখুন, দি অ্যাডমিনিস্ট্রেশন ইজ রিপিটেডলি ওয়ার্নিং দ্যাট, অ্যাডমিনিস্ট্রেশন রিপিটেডলি কি ওয়ার্ন করছে যে দি ডেঞ্জার ইজ ইনক্রিজিং, ডেঞ্জার কিন্তু বাড়ছে। বাট কিন্তু ওয়্যার এলস ইজ এভরিওয়ান বিং কেয়ারফুল, কিন্তু মানুষের সচেতনতা কোথায়, এক্সক্লেমেশন দিলাম। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে দেখুন, দি সেম পিকচার ওয়াজ সিন অল ওভার দি কান্ট্রি ইয়েস্টারডে, ঠিক একই ছবি দেখা গেছে গতকাল সকালে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আমরা কিভাবে করলাম, একদম সংক্ষেপে পুরো রিপোর্টটার যে মূল বিষয়বস্তু সেটাকে আমরা একদম সংক্ষেপে ফার্স্ট প্যারাগ্রাফে, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে দিলাম। ঠিক আছে, মেন প্যারাগ্রাফ দেখুন, এখানে আমরা পুরো বিষয়টাকে কিন্তু এক্সপ্লেন করব, পুরো ডিটেলসে এখানে উল্লেখ করব। ঠিক আছে, দেখুন কিভাবে করা হচ্ছে এখানে, এখানে এইভাবে করা হলো। দেখুন কি বলছে, ডক্টরস সে দ্যাট ওয়ান্স দি গ্রুপ ইনফেকশন স্টার্টস, যদি কিনা একবার গোষ্ঠী সংক্রমণ ঘটে, ডক্টররা এটা বলছে যদি একবার গোষ্ঠী সংক্রমণ ঘটে, ইট ক্যান ইনক্রিজ র্যাপিডলি, এটা কিন্তু হু করে বেড়ে যাবে। ঠিক আছে, ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে হাউস অ্যারেস্ট ইজ দি অনলি এফেক্টিভ মেডিসিন, বাড়িতে বন্দি থাকাই কিন্তু একমাত্র কি এফেক্টিভ মেডিসিন। ঠিক আছে, কিসের জন্য, টু প্রিভেন্ট দি ডিজিজ, এই ডিজিজটাকে প্রিভেন্ট করার জন্য। ঠিক আছে, হাউ এভার দি ওয়ার্নিং ডাজ নট রিচ এভরিওয়ানস ইয়ার, ঠিক আছে, মানে এই কিন্তু ওয়ার্নিংটা কিন্তু সবার কানে পৌঁছচ্ছে না। দি পিকচার ওয়াজ দি সেম লাস্ট মর্নিং, গত দিনের সকালের মর্নিংয়েও কিন্তু পিকচারটা একই ছিল, ছবিটা কিন্তু একই ছিল। লুকিং অ্যাট দি মর্নিং ক্রাউড পিকচার্স অফ ইচ অফ দি মার্কেটস, মানে প্রত্যেকটা মার্কেটের এই ছবি দেখে সকালের, ইট ইজ ডাউটফুল দ্যাট, এটা সন্দেহজনক যে দি লকডাউন ইজ গোয়িং অন, যে লকডাউন চলছে, এই ছবি দেখে কিন্তু মনেই হবে না। ঠিক আছে, দি ডে ওয়াজ অ্যাজ ক্রাউডেড অ্যাজ দি আদার্স ডে, মানে কি দিনটা কিন্তু অন্যান্য দিনের মতো ক্রাউডেড ছিল, অন্যান্য স্বাভাবিক দিনের মতো কিন্তু ক্রাউডেড ছিল। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, পিপল ওয়্যার বাইং গ্রেনস অ্যান্ড ফিশ ইন আ ক্রাউডিং গ্রুপ, মানে মানুষ কিন্তু ভিড় করে গ্রুপে কিন্তু মাছ থেকে শুরু করে বিভিন্ন গ্রেনস কিন্তু তারা কিনছিল মার্কেটে। ইন দি মার্কেটস পুলিশ হ্যাড বিন অ্যানাউন্সিং টু কিপ সেফ ডিস্টেন্স ওয়াইল শপিং সিন্স মর্নিং, সকাল থেকে কিন্তু পুলিশ অ্যানাউন্স করছিল যে মার্কেটিং করার সময়, শপিং করার সময় কিন্তু ডিস্টেন্স, নিরাপদ যে ডিস্টেন্স সেটা কিন্তু বজায় রাখার কথা। ইয়েট দি ক্রাউড ওয়াজ নট কিপিং দ্যাট ইন মাইন্ড, কিন্তু জনতা কিন্তু সেই সমস্ত কথা তাদের মাইন্ডে নেয়নি। দি মুড অফ দি পুলিশ অ্যাট ফার্স্ট ওয়াজ ভেরি স্ট্যাগন্যান্ট, মানে প্রথমের দিকে সকালের দিকে পুলিশের মুডটা কিন্তু খুব ভালো ছিল, স্থগিত ছিল, মানে খুব শান্ত ছিল। অ্যাজ আ রেজাল্ট, তার ফলে পিপল ওয়্যার ওয়ার্কিং ইন দি স্ট্রিটস ইন আ হলিডে মুড, মানুষজন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল কি হিসেবে, যেন হলিডে মুডে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক আছে, দি সেম সিচুয়েশন হ্যাড বিন নোটিসড, একই রকম সিচুয়েশন দেখা যায় কোথায়, ইন দি সাবর্বস অ্যাজ ওয়েল, মানে শহরতলিতেও কিন্তু একই রকম সিচুয়েশন দেখা যায়। মেনি টি শপস কুড নট বি ক্লোজড, অনেক টি শপসকে কিন্তু বন্ধ করা যায়নি। দেয়ার ওয়াজ মোর গ্যাদারিং, এখানে দেয়ার লিখবেন না, দেয়ার ওয়াজ মোর গ্যাদারিং, মানে সেখানেও কিন্তু অনেক গ্যাদারিং ছিল। অলমোস্ট অল অফ দি টপিক্স ডিসকাসড ওয়্যার করোনা ভাইরাস, মানে সেখানে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিল সেগুলোও কিন্তু করোনা ভাইরাসের উপর। বাট কিন্তু গজিপ ওয়াজ নট স্লোয়িং ডাউন টু হিট দি ওয়ার্নিংস, কিন্তু এই গজিপটা কিন্তু এই যে এই ওয়ার্নিংটাকে কিন্তু কর্ণপাত করেনি। ঠিক আছে, তারা বলে যাচ্ছে ঘটনাটাকে নিয়ে আলোচনা করে যাচ্ছে, কিন্তু তাদেরকে যে বিষয়ে ওয়ার্ন করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা কর্ণপাত করেননি। ঠিক আছে, তারপরে দেখুন কি বলছে,
ইগনোরিং দি লকডাউন, লকডাউনকে উপেক্ষা করে দি ক্রাউড ওভারফ্লো করেছে ইন ডিফারেন্ট মার্কেটস অফ দি কান্ট্রির বিভিন্ন মার্কেটে অ্যাজ ইউজুয়াল অন ইয়েস্টারডে মর্নিং, মানে যেমনটা প্রতিদিন হয়ে থাকে সেরকমভাবেই ইয়েস্টারডে মর্নিংয়ে কিন্তু এরকমটা হয়েছে। ঠিক আছে, তারপর দেখুন কি বলছে, মেনি ভিডিওস অ্যান্ড ডেপুটি কমিশনার্স ডিসাইডেড টু মুভ দি মার্কেট, মানে অনেক ভিডিও থেকে শুরু করে ডেপুটি কমিশনার তারা কি সিদ্ধান্ত নিয়েছে, টু মুভ দি মার্কেটটা সরানোর সিদ্ধান্ত নিয়েছে টু আ ভ্যাকেন্ট প্লেস আফটার সিইং দিস সিন, মানে এই সিনটা দেখার পর দেশের বিভিন্ন ভিডিও এবং যে সমস্ত ডেপুটি কমিশনার আছে তারা সিদ্ধান্ত নিয়েছে কি মার্কেটটাকে কোনো ফাঁকা জায়গায় ভ্যাকেন্ট প্লেসে সরানোর। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমরা একদম সংক্ষেপে পুরো বিষয়টাকে, যে যা জিনিসগুলো ঘটছে ডেলি মার্কেটে, যে সমস্ত ভিড়গুলো হচ্ছে, তার ফলে যে প্রবলেমগুলো হচ্ছে, যেসব ঘটনাগুলো ঘটছে, সেগুলোকে আমরা মিডিল প্যারাগ্রাফে, অর্থাৎ যেটা মেন বডি, যেখানে কিনা পুরো ডিটেলসে বিষয়টাকে লিখতে হয়, সেখানে আমরা এইভাবে কিন্তু লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা কি দেখবো, এরপরে আমাদের যে লাস্ট প্যারাগ্রাফ, যেটা কিনা একদম কনক্লুডিং প্যারাগ্রাফ, সেখানে আমরা লেস ইম্পর্টেন্ট যে ব্যাপার সেই বিষয়গুলো কিন্তু দেখবো, যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে বা পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই সবগুলো কিন্তু আমরা দেখবো। ঠিক আছে, দেখুন কি বলা হচ্ছে এখানে বলা হলো, although in some places there have been allegation of administration negligence against lockdown violators, মানে যদিও কিছু কিছু জায়গায় কি হয়েছে, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশের যে হস্তক্ষেপ সেটা নিয়ে কিন্তু অভিযোগ উঠেছে, বাট কিন্তু পুলিশ অ্যাকশন ইন সেভারাল প্লেসেস, বেশিরভাগ জায়গায় পুলিশের হস্তক্ষেপ ইজ আই ক্যাচিং, মানে কি চোখে পড়ার মতো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপর দেখুন, দি গভর্নমেন্ট হ্যাজ কল্ড অন দি অ্যাডমিনিস্ট্রেশন, মানে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসনকে উল্লেখ করেছে কি করতে, টু টেক স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট দি লকডাউন ভায়োলেটার, যারা লকডাউন উপেক্ষাকারী, লকডাউন যারা লঙ্ঘনকারী, তাদের বিরুদ্ধে কিন্তু কি স্ট্রিক্ট অ্যাকশন কিন্তু সরকার নিতে বলেছে। এইভাবে কিন্তু আমরা কনক্লুডিং প্যারাগ্রাফটা কমপ্লিট করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কি করতে হবে, আপনাদেরকে নিজের থেকে লিখতে হবে, পরীক্ষায় এইটাই আসবে এর কোনো মানে নেই, আপনারা নিজের থেকে লিখুন, নিজের সেন্টেন্স ফ্রেম করতে শিখুন, সেইভাবে লিখুন, লিখে জমা দিন, আমরা সেটাকে ঠিকঠাক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এই যে রিপোর্ট যে প্রসেসটা, এই রিপোর্ট প্রসেসটা আমরা কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী যে প্রসেসটা ছিল, দেখুন কি কাজ ছিল, সেটা ছিল একটা সারাংশ। এটাকে আবার আপনারা ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ুন, কি বলছে এখানে মানেটা বোঝার চেষ্টা করুন, তারপর আমরা কি বলতে চাইছি মানেটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলতে চাইছে এখানে বলতে চাইছে কি, এখানে বলতে চাইছে বাংলা ভাষার কিন্তু অভিযোজন হয়েছে, তাই না? বাংলা ভাষা তার সেই সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভের পরে কিন্তু সেইভাবেই কিন্তু সে থেমে নেই, তার কিন্তু অভিযোজন ঘটেছে। তার মধ্যে কি হয়েছে, বিভিন্ন জাতি যখন ভারতে এসছে, তার মধ্যে তাদের ভাষাও কিন্তু বাংলা ভাষার মধ্যে ঢুকেছে। তাই বলা যায় যে ভাষা কিন্তু জাতভেদের ঊর্ধ্বে, ভাষার কিন্তু জাত বা ভেদ এরকম কিছুই নেই, সে জাতভেদের সম্পূর্ণ ঊর্ধ্বে। আর সেই কারণেই কিন্তু প্রত্যেকটি ভাষার মতো বাংলা ভাষাতেও কি হয়েছে, বাংলা ভাষাতেও বিভিন্ন বিদেশি শব্দের ব্যবহার এসে গেছে, বাংলা ভাষাতে সেই সমস্ত বিদেশি শব্দের সমাবেশ কিন্তু ঘটেছে। আর আর কি হচ্ছে, বাঙালিরা কিন্তু আজ তাদের দৈনন্দিন জীবনে এই সমস্ত বিদেশি শব্দ ব্যবহারে কিন্তু স্বচ্ছন্দ বোধ করে। কারণ 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 হচ্ছে যে কি, বিদেশি শব্দের পরিপূরক যে সমস্ত সংস্কৃত শব্দ, সেই সমস্ত ভাষার কিন্তু প্রয়োগ করতে আজ বাঙালি তথা বাঙালি যে সাহিত্য সাধক, তারাও কিন্তু কি করে, তারাও কিন্তু এইটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না সেই সমস্তগুলো প্রয়োগ করার জন্য। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি বলতে চাইছে এর মধ্যে। আচ্ছা, তাহলে আপনারা যখন ভালো করে বুঝলেন বিষয়টাকে, তখন দেখুন কিভাবে আমরা একটা সুইটেবল টাইটেল দিলাম, কি দিলাম, বাংলা ভাষার অভিযোজনে স্বাচ্ছন্দ্য বোধ, মানে বাংলা ভাষা আর আগের মতো নেই, বাংলা ভাষার অভিযোজন হয়েছে, এবং তাতেই কিনা বাঙালি তথা বাঙালি যে সমস্ত সাহিত্যিকরা আছে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে। ঠিক আছে, তাই লিখলাম যে কি, বাংলা ভাষার অভিযোজনে স্বাচ্ছন্দ্য বোধ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপর দেখুন আনসারটা কিভাবে করা হচ্ছে, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে, ভাষা জাতিভেদের ঊর্ধ্বে। ঠিক আছে, ভাষার কিন্তু কোনো জাতিভেদ নেই, এই বিষয়টা লিখলাম। আর সেই কারণেই প্রত্যেকটি ভাষার মতো বাংলা ভাষাতেও সমাজের বিভিন্ন জাতির ভাষার সমাবেশ ঘটেছে। ঠিক আছে, তারপরে দেখুন, বাঙালিরা আজ দৈনন্দিন জীবনে এই সমস্ত বিদেশি শব্দ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেননা বিদেশি শব্দের পরিপূরক সংস্কৃত শব্দের প্রয়োগ আজ সাহিত্য তথা নিত্য ব্যবহারেও হাসির খোরাক। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে আমরা করছি। আচ্ছা, তাহলে আপনি কি করবেন, সেই একই কথা যেরকমভাবে কিন্তু ইংলিশ বেসিক করছেন, সেরকমভাবে কিন্তু বারবার বাংলা সারাংশটাকে আপনি পড়বেন, বাংলা যে প্যাসেজটা দেওয়া থাকবে সারাংশ করার জন্য সেটাকে বারংবার পড়বেন, তারপরে আপনার মধ্যে যে ব্রেন ম্যাপটা তৈরি হবে সেই অনুযায়ী একটা টাইটেলটা কিন্তু সুইটেবল হওয়া অবশ্যই প্রয়োজন। তারপরে আপনি যেটা বুঝলেন সেটাকে কিন্তু নিজের ভাষাতে প্রকাশ করবেন।
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন, তাতে আমরা আরও উপকৃত হব এবং আপনাদের সঙ্গে নতুনভাবে এত উদ্যম দিয়ে ডেইলি বেসিকে আপনাদের এই যে ক্লাসগুলো দিচ্ছি, এই ক্লাসগুলো কিন্তু আমরা উপহার দিতে পারবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।